আজকে আমরা 42 নম্বরের সমাধানটি দেখব। তো 42 নম্বরে সম্পর্কে অনেকে আমাকে বলছে যে 42 নম্বরে যে ক্যালকুলেশনটা দেওয়া আছে এই ক্যালকুলেশন তাদের বুঝতে অনেক সমস্যা। তো সেজন্য আমি 42 নম্বর উদাহরণটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এজন্য তোমরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখো এবং লাস্টে আমি একটা টুইস্ট দেবো, যেমন এটি থেকে কি করে কি রকম নৈর্ব্যক্তিক আসতে পারে সেটিও বলে দেবো। আশা করি ভিডিওটি খুবই উপকার করবে তোমাদের জন্য। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকো। তো আমরা সমাধান করি যে এখানে বলছে টাকায় 10টি আইসক্রিম বিক্রয় করলে x% ক্ষতি হয়। তাহলে দেখো টাকায় বলতে 1 টাকা বোঝাচ্ছে, 1 টাকায় 10টি যদি আইসক্রিম বিক্রয় করি তাহলে x% ক্ষতি হয়। এখানে যেহেতু পার্সেন্ট আকারে দিছে কিন্তু মূলধন কিছুই দেয়নি, মানে মূলধন বলতে বোঝায় যে কত টাকায় ক্রয় করছে কত টাকায় বিক্রয় করছে এরকম কিছু দেয়নি, খালি x% দিয়ে রাখছে। আবার বলছে যে টাকায় কয়টি বিক্রয় করলে, মানে 1 টাকায় কয়টি বিক্রয় করলে z% লাভ হবে। দেখো তো আমাদের দুই ক্ষেত্রে 1 টাকা একটা নির্ণয় করে নিতে হবে, এইটুকু ক্লিয়ার। তাহলে দেখো তো আমরা প্রথমে আসি, দেখো এখানে সমাধানটা একটু সহজ কিন্তু এরা প্রিন্টিং করতে একটু ঝামেলা করছে, তো এই জন্য তোমাদের কোশ্চেনটি বুঝতে কঠিন লাগতেছে। যাই হোক, এখানে বলছে ক্রয় মূল্য 100 টাকা হলে অবশ্যই যেখানে আমাদের পার্সেন্ট এরকম দেওয়া থাকে সেখানে অবশ্যই 100 টাকা ক্রয় মূল্য ধরে নিতে হবে। কারণ যেখানে এই পার্সেন্ট মানে শতকরা বোঝায় তাহলে অবশ্যই এটা শতকরার মধ্যে বা 100 টাকার মধ্যে। আর শতকরা বলতে কি বোঝায় 100 টাকা, তাহলে 100 টাকা হলে x% ক্ষতি হলে কি হয়, বিয়োগ হয়, এই জন্য 100 মান আছে x। দেখো তো এটি হলো 100 টাকা যদি ক্রয় করে x% ক্ষতি হলে বিক্রয় মূল্য কত হবে, 100 মাইনাস x টাকা। তাহলে দেখো তো এখানে ঠিক এই কথাটি লিখে নিয়েছে যে বিক্রয় মূল্য এত টাকা হলে ক্রয় মূল্য কত টাকা, 100 টাকা। কারণ 100 টাকা যখন ক্রয় মূল্য ছিল তখনই তো বিক্রয় মূল্য এত হয়েছে, এই জন্য বলছে এই কথাটি এখানে উল্টাই লিখছে যে বিক্রয় মূল্য এত টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। এখন এটা ডাইরেক্ট ঐকিক নিয়ম, তোমরা এখানে বাংলা লেখার দরকার নাই। এখানে বাংলা লেখার কারণেই বিষয়টা একবারে বেশি হসবল পাইকে গেছে। যাই হোক, তোমরা এখানে ডট ডট দিবা, যেমন তোমরা ঐকিক নিয়মে ডট ডট দাও। এখানে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য, দেখো তো এটা এসে কি হবে, এটার নিচে ভাগ হবে, ঠিক এটাই করে দিছে। এইটুকু তো বুঝতে পারছো আশা করি। দেখো তো 1 টাকা বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য তখন 100/100 মাইনাস x টাকা। এখন দেখো তো এই যে এই লাইনে এখানে লিখছে যে 10টি আইসক্রিম কাঠির ক্রয় মূল্য 100/100 মাইনাস x টাকা। এখানে কেন 10টি আইসক্রিম লিখছে, আমরা তো নির্ণয় করলাম 1 টাকার, কিন্তু ওরা লিখছে কেন 10টি, কারণ ওরা বলছে দেখো এখানে 1 টাকায় 10টি আইসক্রিম, মানে 1 টাকা যা 10টি আইসক্রিম হতো। আশা করি বুঝতে পারছো, এই জন্য ওরা এখানে 1 টাকারটা আগে নির্ণয় করে নিছে, এই যে 1 টাকা, এই 1 টাকার পরিবর্তে এখানে 10টি আইসক্রিম বসাই দিছে। আশা করি এইটুকু বুঝতে পারছো। তাহলে দেখো তো 10টি আইসক্রিম কাঠির ক্রয় মূল্য এত টাকা, তাহলে দেখো তো একটি আইসক্রিম কাঠির ক্রয় মূল্য কত হবে, এটি আসে এখানে ভাগ হবে। আর ভাগ হওয়ার পরে এখানে নিচে এসে গুণ হয়েছে কেন, কারণ আমরা জানি একটি ভগ্নাংশের সাথে আর একটি সংখ্যা যদি ভাগ করি সেটি ওই ভগ্নাংশের নিচের সংখ্যার সাথে গুণ হয়, এই জন্য এটি একটি ভগ্নাংশ 100/100 মাইনাস এক্স, এর নিচের সংখ্যা কি কোনটি, 100 মাইনাস এক্স, এটির সাথে 10 এসে গুণ হয়েছে। আশা করি এইটুকু বুঝতে পারছো। তাহলে দেখো তো এটি আমরা নির্ণয় করে নিছি একটি আইসক্রিম কাঠির ক্রয় মূল্য, এইটুকু মনে রাখবো, এটা দ্বিতীয় ক্ষেত্রে কাজে লাগবে। এখন দেখো তো দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, টাকায় কয়টি বিক্রয় করলে z% লাভ হবে। তাহলে দেখো তো এই ক্ষেত্রে আমরা আবারও যাব সেই পার্সেন্টের নিয়মে 100 টাকায় যদি ক্রয় মূল্য হয়, যদি লাভ করে তাহলে কি হবে, বিক্রয় মূল্য যোগ হবে। এই জন্য এরা বলছে ক্রয় মূল্য 100 টাকা হলে z% লাভে বিক্রয় মূল্য 100 প্লাস z টাকা। এগুলো আশা করি ক্লাস 8 তোমরা ক্লিয়ার ধারণা পাইছো। এখন দেখো এর নিচে আসো, এই একই কথা, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য তখন কত ছিল, এত টাকা, 100 প্লাস জেড টাকা। এখন দেখো তো এখানে 1 টাকা নির্ণয় করো ঠিক আগের মতনই, এগুলো না লেগে তোমরা এখানে অতএব দিলে কিনে পারো, অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য, এগুলো ডট 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 দিতে পারো এই বাংলা লান লেগে। তাহলে দেখো তো 100 আসে কি হবে, নিচে ভাগ হয়ে যাবে। এটা হলো ঐকিক নিয়ম, আগে যেমন এই যে এটার মতো, এই ঠিক এইটুকুর মতো ঐকিক নিয়ম। তাহলে 100 প্লাস z/100 টাকা। এখন এই যে এখানে দেখো, এখানে ওরা বাংলা লেখার কারণে এই জিনিসটা এরকম বড় করে ফেলছে। আসলে এই যে এতটুকু, এটা সম্পূর্ণ এক লাইনের ভিতর, এক লাইন, এই যে এইটা একটি লাইন। যেমন এটি বুঝতে হলে আমি একটা জিনিস বুঝাই আগে প্রথমে, তারপর আসি। যেমন ধরো যে ক্রয় মূল্য 30 টাকা হলে বিক্রয় মূল্য 60 টাকা হবে, অতএব তোমরা এভাবে করে নিছো ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 60/30 টাকা। এভাবে অঙ্ক করো নাই, অবশ্যই করছো।
আবার যদি বলা হয় ক্রয় মূল্য, অতএব ক্রয় মূল্য 20 টাকা হলে বিক্রয় মূল্য, এই 60 এর সাথে কি হবে 20 যা গুণ হয়, এটা তো সকলেই জানা যাবে কি নামে, এরকম উপরে 20 আর নিচে 30। তাহলে দেখো তো এইটুকু যদি বুঝতে পারো তাহলে এখন এখানে আসি। সাপোজ দেখো এখানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 প্লাস z টাকা, অর্থাৎ ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 100 এসে ভাগ হলে, যেমন ধরো এইটার মতো 30 এসে ভাগ হইলো। এখন ক্রয় মূল্য এত টাকা হলে এটাই সেই সাপোজ ধরো যে 20 টাকা, তাহলে এই 20 যায় কি হবে উপরে গুণ হবে, তাহলে 20 যায় কার সাথে গুণ হবে, এই যে এটির সাথে গুণ হবে। ঠিক একই কাজ করছে, এত টাকা হলে বিক্রয় মূল্য। এই জিনিসগুলা তোমরা এক লাইনে লিখে নিবা, এরা এখানে 2 লাইন করছে কারণ এদের প্রিন্টিং এর সমস্যা বা এরা জায়গার জন্য স্বল্পতার কারণে এরকম লিখছে। তোমরা খাতায় সুন্দর করে ফাঁকা ফাঁকা করে এক লাইনে ঐকিক নামে লিখবা, এই যেভাবে এইভাবে ডট ডট দিয়ে দিয়ে ক্রয় মূল্য এই একের নিচে লিখবা এটা, যেহেতু টাকা হলে এই টাকার নিচে এই টাকা, আর এই হলের নিচে এই হলে দিবা, আর বিক্রয় মূল্যের জায়গায় এইটা দিবা। এরা এখানে ডাবল লাইন করে ফেলছে, তোমরা এই বিক্রয় মূল্যের নিচে এই মূল্য দিবা। দেওয়ার পর দেখো তো এই টাকার সাথে এটা গুণ করে তারপর এখানে টাকা লিখবা। না বুঝতে পারো? তাহলে আমি যদি বুঝতে না পারো তাহলে আমি অন্য পেজে গিয়ে তোমাদের করে দেখাচ্ছি। এই জিনিসটা আমি অন্য জায়গায় লিখে নিছি, ওখান থেকে তোমাদের বুঝাচ্ছি। যে দেখো এই প্রথম লাইনটি আমি লিখে নিছি এখানে, বাংলাগুলো লিখিনি, যে বাংলায় ঠিক এটাই, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 প্লাস z টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে এখানে বিক্রয় মূল্য 100 প্লাস z টাকা। এখন দেখো তো ক্রয় মূল্য 1 টাকা হলে হলে বিক্রয় মূল্য কত হবে 100 প্লাস z বাই 100 টাকা। ঠিক এই লাইনটি, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 100 প্লাস z বাই 100 টাকা। এখন ক্রয় মূল্য দেখো তো 100 বাই এত টাকা হলে ঠিক এইভাবে তোমরা লিখে নেবো, ক্রয় মূল্য 100 বাই 100 মাইনাস x গুণ 10 টাকা হলে বিক্রয় মূল্য, এটির সাথে কি হবে, ঠিক এখানে যে এরকম দেখলে 20 যায় গুণ হলো, ঠিক এখানেও এটি যায় কি হবে, এইটুকু যায় এখানে গুণ হবে। আশা করি এতটুকু বুঝতে পারছো। তাহলে এই 100 বাই এই 100 কাটা দাও, তাহলে কত থাকবে দেখো তো, এই লাইনে এসে থাকবে উপরে 100 প্লাস z আর নিচে কত, এই 10 যায় এই 100 সাথে গুণ হলে কত হবে 1000, আর এই 10 যায় x এর সাথে গুণ হলে কত হবে 10x। আশা করি এতটুকু বুঝতে পারছো। এটাই এখানে বলা আছে, এই যে দেখো, এই যে একটি আইসক্রিম কাঠির বিক্রয় মূল্য কত 100 প্লাস z বাই 1000 মাইনাস 10 টাকা। আশা করি বুঝতে পারছো কেন এখানে একটি কাঠির বিক্রয় মূল্য বলা আছে, কারণ আমরা এই যে দেখো এই যে টাকাটি নির্ণয় করছি, এটি কিসের, একটি আইসক্রিম কাঠির। এখানে আমরা কি নির্ণয় করলাম, এই যে এটা ক্রয় মূল্য এত টাকা হলে বিক্রয় মূল্য এত টাকা, এটাই নির্ণয় করে নাই। দেখো তো এই যে এত টাকা, ক্রয় মূল্য এত টাকা হলে বিক্রয় মূল্য এত টাকা, আর এই ক্রয় মূল্যটা কিসের, একটি আইসক্রিম কাঠির। তাহলে অবশ্যই আমরা বলতে পারি একটি আইসক্রিম কাঠির বিক্রয় মূল্য এত টাকা। এই টাকা হলো একটি আইসক্রিম কাঠির, অতএব এটি সমান সমান আমরা কি লিখতে পারি, এটি সমান সমান আমরা একটি আইসক্রিম কাঠি লিখতে পারি, অতএব একটি আইসক্রিম কাঠির এত টাকা বিক্রয় মূল্য। তাহলে এইটুকু বুঝতে পারছো যে একটি আইসক্রিম কাঠির বিক্রয় মূল্য এত টাকা। আশা করি বুঝতে পারছো, যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এখন দেখো তো এই প্রশ্নে এই জায়গায় এসে একটা এরা শর্টকাটে করে ফেলছে, এই জন্য তোমাদের বুঝতে সমস্যা হয় যে টাকায় এতটি আইসক্রিম কাঠি বিক্রয় করতে হবে। দেখো তো এটি একটি আইসক্রিম কাঠির বিক্রয় মূল্য এত টাকা, এখানে বলে দিছে যে একটি আইসক্রিম কাঠির বিক্রয় মূল্য এই যে 100 প্লাস z বাই 1000 মাইনাস 10x টাকা। এইটুকু তো বুঝছো নাকি? তাহলে তো এত টাকায় কয়টি আইসক্রিম কাঠি পাওয়া যায়, একটি। এত টাকায় বিক্রয় করতে হবে একটি আইসক্রিম কাঠি। এখানে লেখা নাও যে এই টাকায় 100 প্লাস একশো প্লাস জেড 1000 মাইনাস 10x টাকা, নাকি 10x। তো এটা এই টাকাটা কি একটি আইসক্রিম কাঠি, অতএব এত টাকায় বিক্রয় করতে হবে, এত টাকায়, এখানে লিখে নেব টাকায় বিক্রয় করতে হবে, বিক্রয়
করতে হবে একটি আইসক্রিম ক্যাটি, এখানে লিখে নেব আইসক্রিম ক্যাটি, কারণ আমার এখানে মাংস লিখতে প্রবলেম হচ্ছে, দেখতেই পাচ্ছি যে বাংলা লেখা প্রচুর সমস্যা। তাহলে এত টাকায় বিক্রয় করতে হবে একটি আইসক্রিম ক্যাটি, কারণ এখানে একটি আইসক্রিম ক্যাটির বিক্রয় মূল্য এত টাকা। এটাকে আমরা খালি পাল্টাই দিলাম যে এত টাকায় বিক্রি করতে হবে একটি আইসক্রিম ক্যাটি, অতএব যেহেতু টাকায় বলছে, এক টাকায় মানে টাকায়, অতএব এক টাকায় বিক্রয় করতে হবে এক বাই, এটা কি হবে, ভাগ হবে, ভাগ এটা লেখো যে 100 প্লাস জেড বাই 1000 মাইনাস 10x। এখন দেখো তো কোনো কিছু নিচে যদি ভাগ আকারে থাকে, মানে ভাগের নিচে যদি ভাগ আকারে থাকে, সেটি কি হয়, উপরে চলে যায়। এই জন্য আমরা এটি লিখতে পারি এভাবে যে এটি নিচেরটি যাবে কি উপরে, একের সাথে গুণ হবে। তাহলে কত হবে, 1000 মাইনাস 10x বাই নিচে কোনটি থাকবে, এই যে এটি, যে 100 প্লাস জেড। আশা করি বুঝতে পারছো। এই জন্য ওরা এখানে লিখে নিছে যে টাকায় এতটি আইসক্রিম ক্যাটি বিক্রয় করতে হবে। এটি ক্যালকুলেশনটি যদি বুঝতে না পারো, তোমরা এইভাবে লিখে নিতে পারো। এই ক্যালকুলেশনটি আমি এভাবে করে দিচ্ছি যে এক ভাগ কত, এক ভাগ, আমি তো এইভাবে ভাগ দিছিলাম, এক ভাগ এটা ভাগ করে দাও যে 100, ক্যালকুলেশনটা আমি যারা বোঝাই তাদের জন্য, জেড বাই কত, 1000 মাইনাস 10x। এখন দেখো তো ভাগ, এটি এখানে ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্নকে গুণ করলে কি হয়, নিচেরটা উপরে যায়। তাহলে 1000 মাইনাস 10x, আর ভাগকে গুণকে দিলে উপরটা নিচে যাবে, নিচেরটা উপরে আসবে, আর নিচেরটা উপরে যাবে, আর উপরেরটা নিচে আসবে। উপরে কি ছিল, 100 প্লাস জেড। এই কাজটি এখানে হয়েছে, আশা করি বুঝতে পারছো। আর এখানে এরা এই ক্যালকুলেশনটা না করে ডাইরেক্ট এই কথাটি লিখে দিচ্ছে যে টাকায় এতটি আইসক্রিম প্যাটি বিক্রি করতে হবে। আশা করি এই উদাহরণ সম্পর্কে আর কোনো সমস্যা নাই। যদি সমস্যা, তারপরেও যদি সমস্যা হয়, ক্যালকুলেশনে যদি সমস্যা বোধ করো বা ক্যালকুলেশন বুঝতে না পারো, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তাহলে এখন আমরা দেখবো যে আমি বলছিলাম যে এখান থেকে নৈর্ব্যক্তিক আসলে কি করে অ্যান্সার করব। দেখো তো নৈর্ব্যক্তিক আসলে কি করে অ্যান্সার করবা। এখন এরকম নৈর্ব্যক্তিক আসছে তোমার মনে করো প্রশ্নে, এটা কিন্তু একটা আমরা নৈর্ব্যক্তিকে একটা সূত্র সলভ করে ফেলেছি অলরেডি। এটা কিন্তু একটা সূত্র, এই সূত্র দ্বারা তোমরা নৈর্ব্যক্তিক করতে পারো। যেমন ধরো যে এরকম যে টাকায় 10টি আইসক্রিম বিক্রয় করলে 10% ক্ষতি হয়, 10% ক্ষতি হয়। টাকায় কয়টি আইসক্রিম বিক্রয় করলে 15% বা 20% লাভ হবে, 20% লাভ হবে। তাহলে দেখো তো এটা হলো এক্স আর এটা হলো জেড। তাহলে শুধুমাত্র এই এক্স এর মান মানে 10, এক্স এর জায়গায় 10 বসাই দিবা, আর জেড এর জায়গায় 20 বসাই দিবা। তার মানে এখানে এইভাবে করে দিবা, 1000 মাইনাস 10 গুণ 10, 10 মানে এক্স এর জায়গায় 10 বসাই দিবা, 10, আর নিচে জেড এর জায়গায় 20 বসাই দিবা, 100 প্লাস 20। এখন এটা ক্যালকুলেশন করলে যা অ্যান্সার হবে সেটি অ্যান্সার। তো আমি এরকম 10 আর 20 দিয়ে দিলাম, এরকম তোমাদের নৈর্ব্যক্তিকে বিভিন্ন সংখ্যা দিতে পারে, ঠিক এক্স আর ওয়াই এর জায়গায় খালি মানটা ওরা চেঞ্জ করে দিতে পারে। এই একই প্রশ্নে এক্স আর ওয়াই এর জায়গায়, এক্স আর জেড এর জায়গায় মান যদি চেঞ্জ করে দেয়, তাহলে তোমরা শুধুমাত্র এই জায়গায় এক্স আর জেড এর ওই মানটি বসিয়ে দিবা, তাহলে অ্যান্সার চলে আসবে। আশা করি বিষয়টি ভালো লাগছে, যে যদি এইরকম নৈর্ব্যক্তিক আসে তাহলে আর কোনো সমস্যা হবে না। তাহলে এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সামনের ভিডিওতে আবার দেখবো। ধন্যবাদ।